শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তীব্র কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাজোয়াজান এপিসি। ছোড়া হচ্ছে একের পর এক গোলা। দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকটি সাজোয়াজান নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন সেনাপ্রধান। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেনাদল। শুরু হলো চূড়ান্ত আক্রমণ। লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই দুই ক্ষেত্রেই, দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে। অশোক সীমান্তে এবার কঠিন অ্যাকশন দেখালো বাংলাদেশ সেনাবাহিনী। গুলিতে এবার যাত্রা করে দিয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাদের উপর গুলি করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, এমনকি সেনাপ্রধান কি বলেছেন। এমনকি এই ঘটনার পর ভারত রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তাদের মিডিয়াগুলো কি বলছে আতঙ্ক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মিন্টু, আজ টেকনাফ সীমান্তের কি খবর জেনেছেন? যে কোনো পরিস্থিতি মোকাবেলার সীমান্তে কতটা নিরাপত্তা বাড়ানো হচ্ছে? আসলে বাংলাদেশে যে হিন্দু ভাইরা শান্তিতে আছে, বাংলাদেশের হিন্দু ভাইরা সুরক্ষিত। আমার বাংলাদেশের হিন্দু বন্ধু আছে আর মুসলমান প্রচুর আত্মীয় আছে, আমি কয়েকবার গেছি, তারা সেখানে যথেষ্ট ভালো আছে, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এরা কিছু হিন্দুত্ববাদী সংগঠন এজেন্ট পাঠিয়ে ওখানে উত্তেজনা চলেছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এত ক্ষোভ, যাকে পালিয়ে আসতে হলো প্রাণ নিয়ে, পৃথিবীর কেউ দায়িত্ব নিল না, আপনি দায়িত্ব নিয়ে নিলেন। তাকে রেখে আপনার কি লাভ হচ্ছে? এতে বাংলাদেশের সঙ্গে আমাদের রেশারেশি বাড়ছে। পশ্চিমবাংলার ইকোনমিতে বিশাল ধস নেমেছে। বাংলাদেশিরা আসলো, বেশিরভাগ ভেলোরে চিকিৎসা করতে যেত, আর নাহলে নিউ মার্কেটে কলকাতায় এসে কেনাকাটা করতো, ঘুরতো। তারা না আসার জন্য এখানকার ব্যবসা বসে যাচ্ছে। ভারতের অর্থনীতিতে বিশাল একটা ক্ষতি। এবং ভারতের যে ট্যুরিজম, ফরেন ট্যুরিজম আসে, তার 30 থেকে 35% শুধু বাংলাদেশি আসতো। শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক, খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক, এটা আমরা জানি। কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। বাংলাদেশ ভারত সংঘর্ষের সূত্রপাত বিতর্কিত ভূমি নিয়ন্ত্রণের ইস্যু থেকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমানার ভেতরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে, যা পরে আরও উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। বিএসএফ এর পক্ষ থেকে সেখানে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়, যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে বিবেচিত। বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর এই নির্মাণ কাজের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানায় এবং পদুয়া এলাকাটি পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করে। শুভেন্দু অধিকারী যা করছেন সেটি শুভেন্দু অধিকারী শুধুমাত্র নিজের জনগোষ্ঠীর মানুষের মনোবল বাড়ানোর চেষ্টা করছে, যাতে তারা আমাদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু করে। মানুষের মধ্যে একটা ভড়কাও মনোভাব তৈরি করছে, যাতে এদেশের হিন্দুরা মুসলিমদের উপর রেগে যায়, দাঙ্গা তৈরি করে। কারণ তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে দাঙ্গা চালানো। ভারতকে এবার মরণ কামড় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মোদির দালাল মিডিয়াগুলার গুম হারাম হয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বাংলাদেশের সেনাবাহিনীর কঠিন অ্যাকশন শুরু। রীতিমতো নরেন্দ্র মোদীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ভারতের বিজিবিরা পরাজয় মেনেছে। একটি দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। যে হাসিনার দালাল ছিল, যে হাসিনার দালাল মিডিয়াগুলা ছিল, সেই শেখ হাসিনার দালাল শুভেন্দু এখন কোথায়? আপনার মুখে যে বড় বড় কথাগুলা এখন কোথায় যাচ্ছে? বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত শুরু করেছিল শেখ হাসিনার দালাল এবং সেই শেখ হাসিনার দালাল মিডিয়াগুলা, তাদের চাঞ্চল্যকর তথ্য এবার ফাঁস করেছে ভারতের কিছু সাধারণ জনতা। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সিলেটের পদুয়া সীমান্ত। বাংলাদেশ ভারত সংঘর্ষের সূত্রপাত বিতর্কিত ভূমি নিয়ন্ত্রণের ইস্যু থেকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমানার ভেতরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে, যা পরে আরও উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। বিএসএফ এর পক্ষ থেকে সেখানে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়,
যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে বিবেচিত। বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর এই নির্মাণ কাজের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানায় এবং পদুয়া এলাকাটি পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করে। এই পরিস্থিতি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। কুড়িগ্রামের বড়াইবাড়ি একটি সীমান্ত লাগোয়া গ্রাম। 2001 সালের 18 এপ্রিল এই স্থানে সংঘটিত হয় বাংলাদেশ ভারত সীমান্তের ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘর্ষ। সকালে গ্রামের ধান খেতে হঠাৎ করে সশস্ত্র বিএসএফ সদস্যদের দেখতে পান স্থানীয়রা। তারা জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত খবর পৌঁছে দেওয়া হয় বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সকালে শুরু হওয়া সংঘর্ষে ক্যাম্পে থাকা 8 জন বিডিআর সদস্য প্রথমে প্রতিরোধ শুরু করে। পরে আশপাশের অন্যান্য বিডিআর ক্যাম্প থেকে আরও সদস্যের পাশাপাশি স্থানীয় আনসার সদস্য এবং গ্রামবাসীরা বিডিআর সদস্যদের সঙ্গে প্রতিরোধে সামিল হন। সংঘর্ষের এক পর্যায়ে বিএসএফের 16 জন সদস্য নিহত হন এবং 2 জন বিডিআর সদস্য এই বন্দুকযুদ্ধে প্রাণ হারান। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন গ্রামবাসীদের সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলেন। ভোর 5টা থেকে একটানা 6 ঘন্টা তীব্র লড়াই চলে দুপক্ষের। এরপর থেমে থেমে পরবর্তী দিন পর্যন্ত চলতে থাকে সংঘর্ষ। সংঘর্ষের পর বড়াইবাড়ির সীমান্তে পাওয়া যায় বিএসএফের 16 জন সদস্যের মরদেহ। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় নিহত বিএসএফ সদস্যের মরদেহ বাসে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবি ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের মধ্যে উত্তেজনা নিরসন করা হয়। বড়াইবাড়ি সংঘর্ষের পর সীমান্তে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ ছিল। বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এই সংঘর্ষ বাংলাদেশের সীমান্তরক্ষীদের একটি সাহসিকতার উদাহরণ। কোন ভারত সরকারের কাছে সব থেকে বড়, আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যানেলের মধ্যে প্রশ্নটা দিচ্ছি নয়নিকা, ভারত সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্ব কার? যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব বেশি হয়ে থাকে, তাহলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশে যারা আছেন তারা যাদের জন্য মরাকান্না কাঁদছেন এই বিজেপি, তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি? এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন অতিথির মতো, তাহলে শেখ হাসিনাকে গুরুত্ব দিতে গিয়ে আমার বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বন্ধুবান্ধবী আছেন যারা নিপীড়িত হচ্ছেন, তারা সেই বাংলাদেশের গণ্ডির মধ্যে বাউন্ডারির মধ্যে নিপীড়নের শিকার হচ্ছে। আর সেই বাংলাদেশিরা নিপীড়িত হয়ে যখন ভারতবর্ষে আসার চেষ্টা করছেন, তখন নরেন্দ্র মোদীর বিএসএফ সেনা সীমান্তে বন্দুক কাত করে গুলি করার চেষ্টা করছেন। সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছিল কখন? যখন অনুব্রত মণ্ডলের গরু বাংলাদেশে পাচার হবে সেই জন্য খুলে দেওয়া হয়েছিল। এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মণ্ডলের গরুর মূল্য বেশি। শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক, খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক, এটা আমরা জানি। কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। 185 বছরের পুরনো মসজিদের ওপরে এবার আক্রমণ হলো। একেবারে দেখছি আমরা নুরি মসজিদ ফতেপুরে উত্তরপ্রদেশ, সেই নুরি মসজিদকে যোগী সরকার ভেঙে গুড়িয়ে দিল। তাহলে সেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ, সেই মসজিদ ভেঙে দেওয়া, কি বলবেন? তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকলো? নয়নিকা, বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে, লাগাটা স্বাভাবিক। কিন্তু যদি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায়। কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে, যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে, যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে সেটা নিয়ে আমরা কিছু বলছি না, যেহেতু আদালতের রায় নিয়ে হয়েছে, শুধুমাত্র তো ওটা নয়, একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে, একের পর এক মাদ্রাসা, মক্তব, মাজার সব কিছুকে দরগা ভেঙে দেওয়া হচ্ছে, দখল করার একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে। সেই বিজেপি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন, কথা বলছেন, আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন।
বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন, আক্রান্ত হয়ে থাকেন, তার বিরুদ্ধে আমরাও কথা বলছি, আমরা কথা বলবো। কিন্তু এই বিজেপির কোনো রকমভাবে নৈতিক কোনো অধিকার নেই যে এই যোগী আদিত্যনাথ, ভুয়ো সন্ন্যাসী আদিত্যনাথ, যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না, উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন, তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের জীবন, জীবিকা, সম্পদ, স্বাস্থ্য সব কিছুতে আঘাত নেমে আসছে। তারাই আবার অভিযোগ করছে কি না বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি? আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে। তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল, সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি। তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, মনোনীত সরকার, তাদের কাছ থেকে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না। কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে, আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার চলছে। সেই সরকারের নামে তারা কি করছে? সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে, মাজারকে আক্রমণ করছে, উপাসনাস্থলকে আক্রমণ করছে। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কি থাকলো? বা সংখ্যাগরিষ্ঠদের আইন অনুযায়ী। তো আমার বলতে খুবই দুঃখ হচ্ছে যে আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটি খুব দুর্ভাগ্যজনক অধ্যায় হিসেবে বলতে পারি এটা, যে একজন ভারতবর্ষের একজন বিচারপতি যিনি তার নন অফিসিয়াল ডিউটিগুলো বলে থাকলেও তার মানসিকতার পরিচয়টা এখান থেকে প্রকাশ পাচ্ছে, যে কিভাবে 2014 সালের পর থেকে বিজেপি আমাদের ভারতবর্ষে ক্ষমতা আসার পর থেকে কিভাবে আমাদের সরকার এবং আমাদের ভারতবর্ষের যারা অ্যাডমিনিস্ট্রেশনের যারা অংশ, তাদের মানসিকতা কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটা কিভাবে আস্তে আস্তে প্রস্ফুট হচ্ছে। একজন বিচারপতি যদি বলেন যে ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠদের আইন অনুযায়ী চলবে, তাহলে এটি একদমই সংবিধান বিরোধী একটি মতামত এবং সংবিধান বিরোধী একটি চিন্তাধারা। কারণ আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো আমাদেরকে বলে দিচ্ছে যে ভারতবর্ষ একটি সেকুলার দেশ এবং ভারতবর্ষ একটি ডেমোক্রেটিক কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ এবং একটি গণতান্ত্রিক দেশ। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠদের নিয়ম অনুযায়ী ভারতবর্ষ চলবে। এটা দুটো আমাদের কনস্টিটিউশনের যে দুটো মূল বিষয়, আমাদের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিকতা, দুটোর বিরুদ্ধে গিয়ে সংখ্যাগরিষ্ঠদের রাজত্বকে প্রাধান্য দিচ্ছে, যেখানে কি আমাদের ভারতবর্ষ আস্তে আস্তে যে চেষ্টা চলছে বিজেপি শাসিত ভারতবর্ষকে আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাকে আস্তে আস্তে বাস্তবে পরিণত করতে চলেছে। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার একটা যে বেরিয়ে আসার যে উপায়, সেটি হলো আমাদের সংবিধানকে আমাদের অস্ত্র করা। কারণ সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে, ভারতবর্ষে কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হবে না, বিশেষ প্রাধান্য দেওয়া হবে না, সব ধর্মকে সমান চোখে দেখা হবে। অতএব ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠদেরকে গুরুত্ব দেওয়া হবে, সংখ্যাগরিষ্ঠদের নিয়মে ভারতবর্ষ চলবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। এবং বাংলাদেশ ইস্যু নিয়ে বর্তমানে মিডিয়া যেভাবে মানুষের ব্রেন ওয়াশ করে চলেছে, যেভাবে মানুষকে ভুল পথে চালিত করেছে, অতএব মানুষের মধ্যে এখন একটা সোশ্যাল মিডিয়া খুলে মানুষের মতামত দেখতে পাওয়া যাচ্ছে বা মানুষ পোস্ট করছে বাংলাদেশের লোকেরা এসে কলকাতা দখল করবে, কলকাতার লোকেরা গিয়ে চট্টগ্রাম দখল করবে। আসল বাস্তব হলো কোনো শহরই দখল হবে না, বাংলাদেশও দখল হবে না, ভারতবর্ষ দখল হবে না। দখল হচ্ছে মানুষের মন মানসিকতা, এবং মানুষের মধ্যে ঘৃণা জন্ম নিচ্ছে, মানুষের মধ্যে পারস্পরিক হিংসা জন্ম নিচ্ছে, মানুষ একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে, মানুষের মধ্যে ধর্মে ধর্মে রাজনীতি চলে আসছে। এবং এর ফলে কি হচ্ছে, বাংলাদেশ এবং ভারতের সাধারণ মানুষের মধ্যে তিক্ততা তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি মন্ত্রণালয়ের দিক থেকে দেখি, ভারতবর্ষের মন্ত্রণালয় এবং বাংলাদেশের মন্ত্রণালয় তাদের নিজেদের মধ্যে সুব্যবস্থার সম্পর্ক ঠিকই আছে, অথবা ব্যবসায়িক দিক থেকেও তাদের মধ্যে সম্পর্ক যা হওয়ার কথা দুটো প্রতিবেশী দেশের মধ্যে সেইভাবেই চলছে। তাহলে এই তিক্ততাটা আনা হচ্ছে কেন মিডিয়ার দ্বারা? তাহলে মূল এখানে তিক্ততা আনার মূল যে অস্ত্র সেটা হচ্ছে মিডিয়া, এবং মিডিয়ার থ্রুতে তিক্ততা আনার কারণ হচ্ছে যাতে মানুষ ভুল বুঝে বাংলাদেশ থেকে এদেশে আসে এবং তাদের যে নাগরিকত্ব আমাদের সিএ 2019-এর মাধ্যমে যেভাবে মানুষকে ভুল বোঝানো হয়েছে শুধুমাত্র হিন্দু হলে এদেশে এসে নাগরিকত্ব দেওয়া হবে, সেই ভুল কনসেপ্টটাকে অ্যাপ্লাই করিয়ে মানুষকে এদেশে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে বেনাগরিক হিসেবে তকমা দেওয়া হবে এবং আস্তে আস্তে তাদেরকে বন্ডেড লেবারে কনভার্ট করা হবে এবং ভারতবর্ষের বিজেপি শাসিত সরকার তাদেরকে সস্তা শ্রমে বন্ডেড লেবার হিসেবে খাটাবে।
এই একটা থিওরি নিয়ে বিজেপি সরকার এগোচ্ছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে ধর্মে ধর্মে এই রাজনীতি শুধুমাত্র বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই চলছে, এবং যেসব কোনো বিচারপতি যদি এগুলো এইসব কথা বলে থাকে কোনো এইরকম। দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।